বেশ কিছুদিন আগের ঘটনা, খুব যে পুরনো এরকম নয়। সায়নী এবং রাহুল কলকাতারই বাসিন্দা। 12:20 কি 25 বাজে সেই সময় রাহুল একবার ওয়াশরুমে যাবে বলে উঠেছে। রাহুল ওয়াশরুমে যেতে গিয়ে দেখে তখনও সায়নী খাচ্ছে। ওই দিন প্রথম রাহুল ফিল করলো ওর কাঁধের কাছে কেউ এসে একটা ঠান্ডা কোনো কিছু কাঁধের থেকে এরকমভাবে কেউ উকি মারার মতন মারলো। ও ফিল করলো পেছন দিক থেকে কেউ একজন না ওরকমভাবে গেল আর আসলো। দরজাটা বন্ধও করেছে আর বাথরুমের লাইটটা দুপ করে বন্ধ হয়ে গেছে। আর রাহুল ফিল করলো ওকে কিছু সেকেন্ডের জন্য কেউ একজন ঠিক এই বুকের এই পাশটা ধরে না এরকম শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আবারও আমাদের সাথে রয়েছে বনি চক্রবর্তী। হরে কৃষ্ণ। আগের পডকাস্টে তোমার আশা করছি সবার ভালো লেগেছে, কারণ রেসপন্স দেখেছি আমরা, তো খুবই ভালো রেসপন্স ওই পডকাস্টের। তো আজকে তোমার কাছ থেকে ঘটনা তো আবার একটি শুনবো আমরা। তার আগে আপনাদের বলে দিই যে আপনারাও যদি এখানে আসতে চান, মানে এখানে এসে ঘটনা শোনাতে চান, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আজকে কোথাকার ঘটনা এনেছো তুমি? আজকের ঘটনা বিশাখাপত্তনমে। আচ্ছা, শুরু করি কারণ ঘটনাটা অনেকটাই বড়। হ্যাঁ। বেশ কিছুদিন আগের ঘটনা, খুব যে পুরনো এরকম নয়। সায়নী এবং রাহুলের ঘটনা। সায়নী এবং রাহুল কলকাতারই বাসিন্দা। ওদের বাড়িটা একটু বলে রাখি, একই পাড়ার মধ্যে রাহুলের বাড়ি, মাঝখানে একজনের বাড়ি, তার পাশের বাড়িটা সায়নীর বাড়ি। ছোটোবেলা থেকে ওরা দুজনেই একসাথেই বড় হয়েছে, খেলা, এবং ওদের দুটো পরিবারের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক। মাঝখানে একটা বাড়ি রয়েছে, কিন্তু তারপরেও ওই মাঝখানের বাড়ির থেকে সায়নী এবং রাহুলের বাড়ি খুবই ভালো, ওদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে তেমন ঝুট ঝামেলা কিছুই নেই। ছোটোবেলা থেকেই দুই মায়ের মধ্যে, মানে রাহুলের মা এবং সায়নীর মায়ের মধ্যে এতটাই ভালো মানে ওদের মধ্যে সম্পর্ক ছিল, তো ওরা মনে মনে একটা ইচ্ছা ছিল যে সায়নী আর রাহুলের যদি ফিউচারে ওরা এগোই তাহলে একটা ভালো হবে এরকম। কিন্তু এখনকার দিনে কোনো ছেলে মেয়েকে বলতে গেলে একটু মা বাবারা বাধো লাগে যে তোরা কি রিলেশনশিপে, এরকম একটা ব্যাপার। এবার বলে রাখি, সায়নী যে মেয়েটি, সে যে খুব ডেসপারেট একটা মেয়ে এরকম কিন্তু নয়। আর রাহুল সায়নীর মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ওরা দুজনকে সব কিছু শেয়ার করে, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। তো রাহুল সায়নীর থেকে 2 বছরের বড়, খুব যে বড় এরকমও নয়। তো একসাথে ওরা জবের জন্য ট্রাই করতে থাকে। রাহুল কলকাতাতে একটি জব পেয়ে যায়। সায়নী তখনও পর্যন্ত জবের অ্যাপ্লাই করে যাচ্ছে, ও পাচ্ছিল না। তো আস্তে আস্তে কি হলো যে সায়নী বাইরেরও সব জায়গাতে অ্যাপ্লাই করতে শুরু করলো। তো হঠাৎ করে কি হলো যে ওর বিশাখাপত্তনমে একটা জব লেগে গেল। তো সেই সময় কি হলো যে বাড়িতে সায়নী বলছে যে, মানে রাহুলকে বলছে, আমি কি করে বলবো বাড়িতে, বল, যে কোনোদিনও তো এরকম বাড়ি থেকে এত দূরে থাকিনি। তো তখন রাহুল বলছে যে কোনো ব্যাপার না রে, আমি বুঝিয়ে বলবো, তুইও বাড়িতে বোঝা। এবার বলে রাখি, সায়নীর মা, সায়নীর বাবা থাকে, আর ওই দিক থেকে রাহুলের বাবা, রাহুলের মা থাকে। পুরো একদম নির্ঝঞ্ঝাট একটা ফ্যামিলি। তো দুই বাড়ির থেকে ঠিক হলো যে ঠিক আছে, তুই আগে নিজের পায়ে তো দাঁড়া, তারপরে আমরা দেখে নিই। তো এই বলে সায়নী এবং রাহুল ডিসাইড করলো যে আমি তাহলে যাই। তো রাহুল বলল, তোর যদি কোনো রকমের অসুবিধা থাকে কোনো ব্যাপার না, তুই আমাকে ফোন করে দিবি, আমি এখান থেকে যতটা সম্ভব তোকে মানে তোর যা কিছু অসুবিধা হবে। তো সেই বুঝে ও চলে গেল। সায়নী বিশাখাপত্তনমে গিয়ে একটা 1 BHK ফ্ল্যাট নিয়ে ও থাকতে শুরু করলো। ওই 1 BHK ফ্ল্যাটটা আর ওর অফিসের দূরত্ব খুব বেশি হলে 40 মিনিটের মতন। তো এবার 2-3 মাস থাকার পরে না, সায়নী বারবার করে ফ্যামিলিকে বলছে আমি চলে আসবো। তো ফ্যামিলি থেকে বলছে কী সমস্যা কী না। এইটুকুনি মুহূর্তে ও রাহুলকে বলে, মানে সায়নী রাহুলকে বলে যে শোন, আমার না মনে হচ্ছে যে আমাদের বন্ধুত্বটা মনে হয় বেশি বন্ধুত্বের থেকে। কারণ কি, ওরা ছোটোবেলা তো কখনো আলাদা অতটা টাইম অবধি থাকেনি,
মানে ওদের কাছে ব্যাপারটা হচ্ছে সন্ধেবেলা হলে সায়নী রাহুলের বাড়িতে চলে যাচ্ছে, রাহুল সায়নীর বাড়িতে চলে যাচ্ছে, মানে ছোটোবেলা থেকেই একসাথে যেভাবে বড় হয়েছে আর কি। তো তখন ওরা দুজনে ডিসাইড করলো যে হয়তো আমাদের এই ভালো লাগাটা ভালোবাসাতে পরিণত হয়েছে। তো সেই সময় বাড়িতে ঠিক করা হলো যে তাহলে একটা কাজ কর, যে তোরা তাহলে এগোনোর চেষ্টা কর। মানে ওদের ভেতরে না প্রেম ব্যাপারটা ওরা বোঝার সাথে সাথে ওদের ফ্যামিলি বললো যে তোমরা বিয়ে করে নাও, আমাদের কোনো অসুবিধা নেই। তো রাহুলও বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো 3-4 মাস বাদে ঠিক করা হলে যে তাহলে তুই আয়, আমরা বিয়ের ডেটটা ফিক্সড করি, এরকম কিছু। তো তখন রাহুল বলল যে অসুবিধা আমারও নেই এখন বিয়ে করতে, কারণ আমি যথেষ্ট হচ্ছে এখন ওকে দায়ভার নিতে পারবো ওর, তো কোনো ব্যাপার না। তো তখন সায়নী বলল যে আমি তাহলে জবটা ছেড়ে দেবো, আমি চলে আসবো। তো তখন বাড়ি থেকে বললো হ্যাঁ চলে আয়, কিন্তু একমাত্র রাহুল বলেছিল যে না, তুই ছাড়িস না, তুই থাক ওখানে, তুই ওদেরকে বলবি যে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিতে বা কোনো কিছু একটা, তুই বেটার কোনো জায়গায় যদি আমাদের কলকাতার দিকে চলে আসিস তখন তুই ছাড়িস, কিন্তু এখন তুই ছাড়িস না, কারণ খুব ভালো একটা ও জব পেয়ে গেছিলো। তো যখন বাড়িতে মাঝখানে একবার এলো, বাড়িতে আসার পরে ওর বিয়ের সব ডেট ঠিক হলো। বিয়ের ডেট ঠিক হওয়ার পর ও আবার চলে গেল, যে ওকে তো অফিসে লিভ নিতে হবে, কারণ সবে ঢুকেছে, এখনও 6 মাস হয়নি, তার মধ্যে একটা লিভের ব্যাপার রয়েছে। ভালো কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অফিসের লোকেদেরকে মানে বসকে বলল, তো ওর বস কিছুতে ওকে ছুটি দেবে না, যেটা হয় আর কি। কিন্তু তারপরে ও জোর জার করে ওর বিয়ের কটা দিনের জন্য, মানে মেয়ে এসেছে বিয়ে করতে এরকম একটা ব্যাপার, হ্যাঁ। তো বিয়ে টিয়ে হলো। সেই সময় রাহুল বলেছিল যে আমি আমার অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, আমি তোর সাথে বিশাখাপত্তনম চলে যাচ্ছি, তাহলে আমরা দুজন হচ্ছে বিশাখাপত্তনম গিয়ে থাকছি, আর তোকে তাহলে ওয়ার্ক ফ্রম হোম নিতে হবে না, তোকে জবও ছাড়তে হবে না। তো রাহুলের অফিস থেকে পুরো বলে দিয়েছিল যে আমি তোমাকে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দেবো। বাট বিয়ের দিন কিংবা তার পরের দিন ওদের অফিস থেকে ওকে বলছে যে আমি মানে আমরা এত তাড়াতাড়ি তোমাকে দিতে পারবো না, মানে এই মুহূর্তে তোমাকে ওয়ার্ক ফ্রম হোমটা আমরা দিতে পারবো না। তো তখন রাহুল বললো আমার তো সব কিছু প্ল্যান, মানে বুঝতে পারছো তো একটা পুরো প্ল্যানে ওরা এগোলো, কারণ বিয়ের পরপরই ও চলে যাবে একা একাই, এটা তো ভালো লাগে না দেখতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল কি করলো, রাহুল বলল যে ঠিক আছে। তো সায়নীও খুব বুঝলো ব্যাপারটা, সায়নী বলছে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি এখন বিয়ে করে, তুই যখন সময় সুযোগ হবে তোর তুই চলে আসবি কিন্তু। তো এবার ও চলে গেল। ঠিক 15-20 দিন বাদে কলিং বেল প্রেস হচ্ছে সকালবেলাতে। তো বিশাখাপত্তনম চলে গেছে সায়নী দরজা খুলে দেখে যে হচ্ছে রাহুল এসেছে। তো সায়নী তো খুব খুশি। তো সায়নী বলছে কিরে তুই হঠাৎ করে, বলছে আমি ওয়ার্ক ফ্রম হোমটা পেয়ে গেছি, মানে যেখানে অফিস বলেছিল যে হচ্ছে তুমি পাবে না, সেখানে কোনো একটা ভাবে ও ওয়ার্ক ফ্রম হোমটা পেয়ে গেছে, এবং ও জানায়ও নি সায়নীকে, ও চলে গেছে। চলে যাবার পরে সায়নীর সাথে ওর ভালোই একটা সম্পর্ক, আরও ভালো করে হচ্ছে ওরা, মানে যে জিনিসটা হয় কি বিয়ের আগে ওদের প্রেম হয়নি, বিয়ের পরে প্রেম করবে এরকম একটা ব্যাপার, সংসার নতুন সংসার একদম গোছাচ্ছে, বিয়ে সব কিছু ব্যাপার। তো সেই মুহূর্তে রাহুল বলল শোন সায়নী, তুই একার জন্য 1 BHK ফ্ল্যাটে থাকছিস সেটা ঠিক আছে, কিন্তু এখন আমি চলে এসেছি, চল আমরা একটা বড় ভালো একটা ফ্ল্যাট নিয়ে নিই, কোনো অসুবিধা নেই, কারণ আমি তো এবার থেকে এখানেই থাকবো না। তো তখন সায়নী বললো যে ঠিক আছে দাঁড়া, আমার তো এখানে তেমন চেনাশোনা কেউ নেই, আমার যারা রয়েছে অফিসে তাদের সাথে হচ্ছে আমি কথা বলি। তো সেই অনুযায়ী একটা কি করা হলো, ফ্ল্যাট দেখা হলো। ফ্ল্যাটটা খুব ভালো হচ্ছে ফ্ল্যাট, মানে 2 BHK থেকে বড় ফ্ল্যাট, 3 BHK বলতে পারবো না, 2 BHK হচ্ছে ফ্ল্যাটটা রয়েছে, যথেষ্ট সুন্দর ফ্ল্যাটটা রয়েছে। তো ওরা যখন ফ্ল্যাটে উঠবে সেই সময় অফিসের যে বন্ধুবান্ধবরা রয়েছে, এখানে তো রাহুলের কোনো বন্ধুবান্ধব নেই, তো সায়নীর বন্ধুবান্ধবরা বললো যে কী রে বিয়ে করে চলে এলি কলকাতা থেকে, আমাদের কোনো ট্রিট দিলি না, নতুন একটা এত সুন্দর ফ্ল্যাটে উঠছিস তাও আমাদের কোনো ট্রিট দিলি না। তো তখন রাহুল ওকে বললো, মানে রাহুলকে এসে যখন বলেছিল সায়নী, তখন রাহুল বলছে যে ঠিক আছে আমার সাথে তো কারোরই চেনাশোনা নেই, তাহলে একটা কাজ করা যাক, বাড়িতে একটা ছোটোখাটো পার্টি রাখা যাক, তাহলে হচ্ছে দুটো যে কারণের জন্য ওরা বলছে পার্টি, তাহলে একদিনেই হয়ে যাবে। তো সেই অনুসারে বসকে ডাকা হলো, তারপরে হচ্ছে অফিসের যে যারা রয়েছে তাদেরকে ডাকা হলো, এবং ফ্ল্যাটের ওপরে থাকে যারা, নিচেরা থাকে কিছু ফ্যামিলিকে নিয়ে, ওই খুব বেশি হলে 22 থেকে 27 জনকে নিয়ে
একটা ছোট্ট পার্টি হচ্ছে ওরা হচ্ছে অ্যারেঞ্জ করলো, ভালো কথা। এবার পার্টিতে যেদিনকে এসেছে সেদিনকে ওর বস এলো, বস এসে তো বলছে খুব সুন্দর ভালো এরকম একটা হচ্ছে ব্যাপার, এই সমস্ত বলল। তো তখন রাহুল সায়নীকে একবার জিজ্ঞাসা করলো যে ফ্ল্যাটটা তো তাড়াতাড়ি তুই হচ্ছে পেয়ে গেলি। তো তখন বললো আরে বসই হচ্ছে বললো, আর বসের ফ্ল্যাট আর আমাদের ফ্ল্যাট অনেকটা কাছাকাছি, তো বসই হচ্ছে আমাকে বললো, আমি তার জন্য এই ফ্ল্যাটটা নিয়ে নিলাম, ভালো কথা। এবার যেদিনকে মেন ঘটনা এখান থেকে শুরু হচ্ছে, যে যেদিনকে ওদের পার্টিটা ছিল তার পরের দিন সকালবেলা থেকে শুরু হলো ঘটনা ঘটা। কেমন? এই অবধি ওদের সব কিছু নর্মাল, সব কিছু ভালো, বিয়ের পরপরই নতুন সংসার, নতুন ফ্ল্যাটে আসার পরে যেদিনকে পার্টি হলো তার পরের দিন 11টার সময় ওর অফিসে যাওয়ার কথা। ওর তো ওয়ার্ক ফ্রম হোম না সায়নীর, ও তো অফিসে যাবে। আর এদিকে হচ্ছে রাহুলের নাইট শিফট, ওর নাইট শিফট। আর ওদের মধ্যে একটা রুটিন ঠিক হয়ে গেছিলো যে ওরা কেমন করবে, যে রাহুল সারা রাত কাজ করবে, কাজ করার পরে ও সায়নীকে ডেকে দেবে সকালবেলা, চা বা ব্রেকফাস্টটা রাহুল করে দিত, কারণ ওর ডিউটি শেষ করার পরে। তারপরে ওই ব্রেকফাস্টটা করে সায়নী বেরিয়ে যেত, 10:20 থেকে 10:25 মধ্যে সায়নী বেরিয়ে যেত। তারপর সায়নী যখন আসতো বাড়িতে, সেই সময় সায়নী নয় হচ্ছে বাজার করে নিয়ে আসবে, নইলে সায়নী আসার পথে ওকে কি বলে হচ্ছে রাহুল ওকে একসাথে নিয়ে বাজার টাজার করে বাড়িতে এসে দুজন একসাথে রান্না করবে, কিংবা কেউ একজন রান্না করলে, ওদের এরকম পুরো সেট করে নিয়েছে ওরা। তো যথারীতি তার পরের দিনকে মানে পার্টির পরের দিনের কথা বলছি, পার্টি করে উঠলো, তারপর পরের দিনকে দেখতে পাচ্ছে যে 9:30 বেজে গেছে, ওকে বারবার করে ডাকছে সায়নীকে, সায়নী বলছে যাচ্ছি যাচ্ছি এরকম করে যাচ্ছে। তো এবার রাহুল বলছে আরে তোরই তো দেরি হয়ে যাবে, এবার খেতে পারবি না তুই। বললো ঠিক আছে যাচ্ছি আমি। তো ওনা ঘুমিয়ে যাচ্ছে, বললো কালকে এতটা হচ্ছে হয়তো মানুষজন এসেছিলো, এত কথাবার্তা বলেছে, তার জন্য হয়তো ও খুবই টায়ার্ড রয়েছে, ভালো কথা। এবার যখন ও ফ্রেশ হলো, ফ্রেশ হওয়ার পরে ও খেতে বসেছে, রাহুল ওকে খাবারটা সামনে দিয়েছে, ও খেতে বসেছে। এবার একটা মানুষ তাড়াহুড়োতে খেলে দেখবে এক রকমের খাওয়া হয়, এবং আস্তে আস্তে খেলে চিবিয়ে চিবিয়ে খাওয়ারও একটা সময় থাকে। এবং ছোটোবেলা থেকে রাহুল সায়নীকে দেখেছে ও সবসময় তাড়াতাড়ি খায়, মানে ও চিবিয়ে খায় না। কিছু কিছু মানুষ আছে দেখবে যে চিবিয়ে খায় না, যে খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। তো সায়নী ওরকম চিবিয়ে খায় না, খুব কম চিবিয়ে খায়, মানে একটুখানি চিবালো তারপরে খেয়ে নিল, আর ওর তো খুব তাড়াতাড়ি রয়েছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে যখন খেতে দিল, ও খাচ্ছে, মানে ও খেয়েই যাচ্ছে, একটা জিনিসই শুধু চিবিয়ে যাচ্ছে। তো রাহুল ওকে এক ধাক্কা মেরে বলছে কী রে তোর খাওয়া কি এখনও হচ্ছে না? তো তখন ও না একটা ঘোর থেকে উঠে বলছে এই কটা বাজে? বলছে দেখ কটা বাজে। তখন হচ্ছে 10:15 বাজে, আরও 10:20 থেকে বাড়িতে বেরোই, ভালো কথা। তো সেখানে দাঁড়িয়ে ও সেদিনকে একটু লেট হলো, যদিও 5 মিনিটের একটু এদিক ওদিক হলো, মানে ও বেরিয়ে যায় 10টার মধ্যে, কি 10:10 মধ্যে বেরিয়ে যায়, আর 10:20 মধ্যে ও পুরোপুরি রাস্তায় নেমে যায়, এরকম একটা ব্যাপার। তো সেখানে তো একটা প্রবলেম হলো। এবার তার পরের দিনও ও চলে আসলো বাড়িতে। তার পরের দিন আবার সেই ঘুম থেকে ওকে উঠতে বারবার করে লেট হচ্ছে, যে এই ওঠ রে, ও আর উঠছে না। মানে আর একটা জিনিস, ওদের ফ্ল্যাটে ঢোকার পরের থেকে শুধু ঘুম বেড়ে গেছে, শুধু ঘুম বেড়ে গেছে। তো সেদিনকেও সকালবেলা ওকে ডাকা হলো যে যা তুই এবার ফ্রেশ হয়ে নে, যে এবার খেতে বস। এবার সেদিনকেও খেতে বসেছে, আর রাহুল বলছে যে আমি আর পারছি না, আজকে রাত্রেবেলা আমাকে অনেক মানে কি বলবো খাটাখাটনি করতে হয়েছে, তো আমি খেয়ে চলে যাচ্ছি ঘুমাতে, তুই চলে যা। আর তখন কটা বাজে? তখন হচ্ছে 9:45 মতন বাজে, সকালবেলা 9:45 বাজে। ও তখন খেতে বসেছে সায়নী, আর সায়নী না টেবিলে হচ্ছে ওর ঘড়িটা রেখে দিত, ও খাওয়া দাওয়ার পরে টেবিলের থেকে ঘড়িটা নিয়ে পড়তে যেত, এটাই ওর রুটিন। মানে এক একজন মানুষের হচ্ছে নিয়ম থাকে না, যে এটার পর আমি এটা করতে করতে হচ্ছে বাড়ি থেকে বেরোবো, তো ওর ব্যাপারটা হচ্ছে ঘড়িটা ওরকম পড়ে যাবে। তো রাহুল চলে গেছে শুতে। রাহুল শুয়ে পড়ার পরে মোটামুটি 12:20 কি 25 বাজে, সেই সময় রাহুল একবার ওয়াশরুমে হচ্ছে যাবে বলে উঠেছে। রাহুল ওয়াশরুমে যেতে গিয়ে দেখে তখনও
সায়নী খাচ্ছে, আচ্ছা, মানে ও তখনও খেয়ে যাচ্ছে। এবার না ও ভাবছে যে কি হলো, সায়নী এখনো বসে বসে খাচ্ছে, মানে মানে ও যেরকমভাবে ওকে দেখে গেছিল যে ও খাচ্ছে, ওর টেবিলে ঘড়িটা রাখা আছে, ও গিয়ে হচ্ছে ঘরে তোমার শুতে গেল, তখনও খেয়ে যাচ্ছে। তো তখন ওর গায়ে ঝাঁকি মেরে বলছে, তুই এখনও উঠিসনি, তুই 2 ঘন্টা ধরে 2.5 ঘন্টা ধরে কী খাচ্ছিস? ও না তখন থতমত খেয়ে বলছে যে এই কী হলো, মানে ও তখন ওর হুঁশটা ফিরছে। তো ফোন বলছে, তোকে অফিস থেকে কেউ ফোন করেনি? আমি তো এদিকে ঘুমিয়ে গেছি, তোকে অফিস থেকে কেউ ফোন করেনি? ফোনটা দেখছে যে হচ্ছে সাইলেন্ট করা রয়েছে ফোনটা, ফোনের পর ফোন এসে গেছে অফিস থেকে। ও তাড়াহুড়ো করে ও গেছে হচ্ছে অফিসে। এবার অফিসে যখন গেছে সেই সময় রাত্রেবেলা ও যে টাইমে বাড়িতে ফেরে, সেই টাইমে কি হলো যে ও ফিরছে না বাড়িতে। রাহুল ভাবছে ফিরছে না কেন, ও প্রথমে একবার ভাবলো যে আজকে হয়তো দেরি করে গেছে, তার জন্য হয়তো ওর দেরি করে হচ্ছে ডিউটি শেষ হবে, ও চলে আসবে। তো রাত তখন বাজে 11টা 10-15 বেজে গেছে, তখনও ফোন করছে না, ফোন ধরছে না, আসার কোনো কথাও হচ্ছে না। যখন 11:15 বেজে গেছে সেই সময়ে রাহুলের ফোনে একটা ফোন আসে। ফোন এসে বলে যে রাহুল দা, আমি এরকম হচ্ছে সায়নীর বান্ধবী বলছি, তো সায়নী না খুব অসুস্থ হয়ে পড়েছে, তুমি প্লিজ একবার হচ্ছে আসো। তো তখন রাহুল তো গেল ওর অফিসের সামনে, তখন সায়নীকে ধরে ধরে নামাচ্ছে সবাই। তো বলছে কি হয়েছে? বলছে তুমি নিয়ে চলে যাও ওকে, আমরা কালকে সকালবেলা তোমাকে হচ্ছে বলবো, ও এখন হচ্ছে দাঁড়ানোর অবস্থাতে নেই। ওকে যখন বাড়িতে নিয়ে আসা হচ্ছে সেই সময় গাড়ির মধ্যে দেখছে যে সায়নীর ধুম জ্বর, মানে এত জ্বর তখন। আর সবথেকে বড় কথা, রাহুল তো ওখানে কাউকে চেনে না, ওর কাছে একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে যে আমি হ্যান্ডেল করব কি করে এতটা জ্বর যেখানে। তাও বাড়িতে যে কটা মেডিসিন থাকে ওকে বাড়িতে নিয়ে আসা হলো, মেডিসিন দেওয়া হলো, এবার ওকে জলপট্টি দিচ্ছে। সেদিনকে তো রাহুলের যে যখন ও কাজে বসবে যে টাইমে, সেই টাইমেও কাজে বসতে পারলো না, লগইন সেই সময় করতে পারলো না। ও অফিসে ফোন করে বলল যে আজকে আমি হাফ করব, তো 4 ঘন্টা করে ছেড়ে দেবো, কারণ আমার ওয়াইফের এরকম মেডিকেল ইস্যু হয়ে গেছে। তো অফিস থেকে ওকে জানানো হলো যে যত রাতই হোক না কেন তুমি কিন্তু আজকে ডিউটি করো, কারণ ওদের সেদিনকে নাকি একটা ক্লায়েন্ট মিটিং ছিল, যে কারণের জন্য বললো তুমি কিন্তু আজকে বসো কাজে। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার ওয়াইফ যখনই তোর জ্বরটা নামবে তখনই আমি কাজে বসে যাব, এটা বললো। বলার পরে ওর মাথায় তো জলপট্টি দিচ্ছে, জলপট্টি দিতে দিতে দেখলো যে কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে পড়লো, কিন্তু ওর জ্বরটা নামেনি। এবার সেই সময় রাহুল মনে ভাবলো যে আমি একটা কাজ করি, এই সুযোগ আমি এবারে গিয়ে লগইনটা করি, আর লগইন করার আগে আমি 1 কাপ কফি করে নিই, কারণ খুব স্বাভাবিক যারা রাত জেগে কাজ করে তাদের একটু চায়ের নেশা বা কফির নেশা অধিকাংশ মানুষের থাকে, তো ওরও ছিল। রাহুল বলল যে তাহলে আমি একটা কাজ করি, ওরকম কফিটা করে নিই, কফি করে নিয়ে আমি একেবারে কাজে বসি। এবার রাত্রেবেলা আমরা কি করি, বড় বড় লাইট তো জ্বালিয়ে রাখি না, ছোটোখাটো লাইটগুলো জ্বালিয়ে রাখি, কেউ ব্লু লাইট জ্বালিয়ে রাখে, কেউ একটু টিমটিমে লাইট জ্বালিয়ে রাখে। আর ওদের ফ্ল্যাটটা না খুব খোলামেলা, বললাম না যে একটু খোলামেলা ছিল, ওটা 2 BHK বলতে পারবো না, 2 BHK থেকেও বড়, কিন্তু বাইরের ফ্ল্যাটগুলো না একটু খুব সুন্দর, যে লাক্সারিয়াস যে ফ্ল্যাটগুলো হয় ওদের ফ্ল্যাটটা ওরকম। ওপেন কিচেন রয়েছে, 2টো হচ্ছে রুম রয়েছে বড় বড়, একটাতে শুয়ে রয়েছে সায়নী আর একটাতে ও কাজ করে বসে। এবার যখন ও কফিটা করছে, মানে কফিটা জল গরম করছে, সেই সময় হঠাৎ করে ওই দিন প্রথম রাহুল ফিল করলো যে রাহুলের ঠিক কাঁধের কাছে কেউ এসে, যেমন হয় না যে কেউ কাঁধের থেকে উকি মারলে যে জিনিসটা হয় যে দেখি তুমি কি করছো, তো ও পুরো ফিল করলো যে ওর কাঁধের কাছে কেউ এসে না একটা ঠান্ডা কোনো কিছু কাঁধের থেকে এরকমভাবে কেউ উকি মারার মতন মারলো। রাহুল কী করলো, ঘাটটা ঘুরিয়ে দেখলো কেউ নেই। আবার রাহুল হচ্ছে কফিটা করতে শুরু করলো। রাহুল বুঝতে পারলো যে কেউ যদি খুব চুড়ি পরে থাকে বা কোনো বেশি ভারী জামা কাপড় বা শাড়ি পরে থাকলে যে জিনিসটা হয় না, যে হেঁটে বেরোলে বা একটু বেশি জোরে হাঁটলে যেমন হয় আর কি, ও ফিল করলো পেছন দিক থেকে কেউ একজন না ওরকমভাবে গেল আর আসলো। আবারও ঘাড় ঘোরালো, দেখলো যে কেউ নেই। তো তখন রাহুল ভাবলো যে
আমার পুরো ঘুম চলে এসেছে। মানে ও ম্যাটারটাকে অত সিরিয়াসই নেয়নি। ও কফিটা করে ঘরে চলে গেছে। ঘরে যাবার পরে ও তখন একটা আওয়াজ পাচ্ছে, যে দেখবে আমাদের সেন্টের ঢাকনাটা খুললে একটা আওয়াজ হয়, আটকালে একটা আওয়াজ হয়, তারপরে খুটখাট করে কেউ যদি দেখে যে এটা কি এটা কি এটা কি, এরকম যে একটা আওয়াজ হয় না, সেই আওয়াজটা হচ্ছে। তো ও তখন ভাবলো যে সায়নী কি তাহলে ঘুম থেকে উঠেছে, তাহলে আমি একবার গিয়ে দেখে আসি। দেখছে যে সায়নী ওর নিজের মতন অঘোরে ঘুমাচ্ছে। ও একবার করে গিয়ে দেখে আসছে জ্বর কমছে কিনা। জ্বর কমছে না। সকালবেলা ও ঠিক করলো যে আমি ডক্টরের কাছে ওকে নিয়ে যাব। সেদিনকে সায়নীর অফিস থেকে, যেহেতু আগের দিন ওরকম হলো, তো সায়নীর অফিসে ফোন করে, মানে সায়নীর অফিস থেকে ফোন করে বলা হলো যে ওকে তোমরা আগে ডক্টরের কাছে দেখাও। তো সেই দিনকে সকালবেলাতে রাহুল ওর অফিসে যে বান্ধবীটা ফোন করেছিল তাকে বলছে যে কালকে কি হয়েছিল একটু বল তো, হঠাৎ করে এরকম জ্বর চলে আসলো কেন? ও তো ঠিক মতনই হচ্ছে গেল, যদিও কালকে সকালবেলা ও 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে বসে খাচ্ছে। আমি বুঝতে পারছি না ও এত কিসের চিন্তা করছে, ইএমআইয়ের চিন্তা করছে বা কোনো কিছুর চিন্তা কি করছে। বলছে না, ও এলো অফিসে, ও বসলো অফিসে, ও কাজ করতে করতে হঠাৎ করে ওর চোখ দুটো না লাল হয়ে গেল, জানো তো রাহুলদা, যে ওর চোখ দুটো লাল হয়ে গেল। ও টেবিলের ওপর মাথা রাখলো। আমরা জিজ্ঞাসা করলাম তোর কি কিছু হয়েছে, তোর কি কিছু হয়েছে, এত দেরি হলো আসতে, বা রাহুলদার সাথে কোনো ঝামেলা হয়েছে? ও কোনো কথা বলেনি। তারপরে একটা টাইমে পরে, মানে সন্ধেবেলার পরের থেকে ও একটা দেওয়ালের দিকে নেয় কি তাকিয়েই রয়েছে। আর ওর সেই সময়ে ও নাকি থরথর করে কাঁপতে কাঁপতে সেন্সলেস হয়ে গেছে, পড়ে গেছে রীতিমতন। তো তখন ওকে তোলা হয়, ওকে বলা হয় যে তুমি বাড়িতে চলে যাও। ও বলছে না না কোনো অসুবিধা নেই। মানে তখনও ও বলেছে আমি যাব না বাড়িতে, আমি থাকবো, আমি কাজ কমপ্লিট করে তারপরে, এমনিতেই আমি আসতে আজকে লেট হয়েছে। তো আবার রাত্রেবেলা সেম জিনিসটা হয়েছে, যে ওর চোখ আবার লাল হয়েছে, ওর তখন গা ধুম জ্বর। সেই সময় ওর বান্ধবী ফোন করেছে রাহুলকে, বলে এই ব্যাপার হয়েছে, তুমি একটু ডক্টরের কাছে নিয়ে যাও। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। ডক্টর বললো যে ঠিক আছে, ওর জ্বর এসেছে, এই কটা মেডিসিন দিচ্ছি, এগুলো নিয়ে চলে যাও। তো চলে গেল। এবার রাহুল বলছে যে তুই রেস্ট কর, আজকে রেস্ট কর। আর আমরা দুপুরবেলার খাবারটা করে নিচ্ছি, অর্ডার দিয়ে নিচ্ছি। দুপুরবেলা খাবারটা আমরা বাইরের খাবার খেয়ে নিচ্ছি, খুব লাইট খাবার খেয়ে নিচ্ছি। আর বিকালবেলা আমি একটা কাজ করছি, বাজার থেকে গিয়ে তোর জন্য খাবার টাবার নিয়ে আসছি। খাবার নিয়ে আসার পরে রাত্রেবেলা আমি তোকে স্যুপ করে দেবো। তো ও বললো যে ঠিক আছে। আর গিয়েই ও শুয়ে পড়ছে। মানে ওর রাজ্যের ঘুম ওর চোখেই বলতে গেলে। এবার যখন ও শুয়ে পড়েছে সেই সময় বিকাল হয়েছে। বিকাল হওয়ার পরে রাহুল বলছে যে শোন, তাহলে আমি বাজারে গেলাম, আমি একটু চিকেন নিয়ে আসি, স্যুপের সব জিনিসপত্র নিয়ে আসি। তখন সায়নী বলছে যে তুই বাইরে থেকে গেটে তালা মেরে চলে যা, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর আমার এতটাই জ্বর, আমি বুঝতে পারছি না যে থেকে থেকে কেন জ্বরটা আসছে। আমি যে তুই এলে আবার যখন আমাকে ডাকবে, আমার ঘুমটা ভাঙবে, আমার মাথা যন্ত্রণা করবে, তার থেকে ভালো এটাই হয় তুই বাইরে থেকে দরজা দিয়ে চলে যা, তো এটাই সেফ। আচ্ছা, সেই অনুযায়ী কি করা হলো যে ও দরজা বাইরে থেকে দিয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে 15 থেকে 20 মিনিট বাদে বারবার করে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে। দেখবে আমাদের হোয়াটসঅ্যাপে যদি একটা মেসেজ ঢোকে ঠিক আছে, দুটো মেসেজ ঢোকে ঠিক আছে, পরপর যদি মেসেজ ঢুকতে থাকে তো তখন আমরা দেখেই নিই যে কে এত মেসেজ করছে। ও যখন মেসেজ করছে তখন দেখতে পাচ্ছি সায়নী ওকে কিছুর একটা ফটো পাঠাচ্ছে। তো কিসের ফটো পাঠাচ্ছে, তো ও ভাবছে যে হয়তো বাড়িতে কিছু আনতে হবে, ও ঘুম থেকে উঠে গেছে, তো দেখে নিই কী ফটো পাঠিয়েছে, তাহলে সেগুলো নিয়ে যাব, খুব স্বাভাবিক। ও যখন ফটোগুলো দেখছে তখন দেখছে ছুরি, কাঁচি, বটি এইগুলো না রাখা আছে, আর ও ফটো তুলে তুলে পাঠাচ্ছে। এবার ও ভাবছে ছুরি, কাঁচি, বটির ফটো কেন পাঠাচ্ছে ও। সঙ্গে সঙ্গে ওকে ফোন করেছে, ওর ফোন সুইচ অফ। কি অদ্ভুত ব্যাপারটা তুমি বোঝো, যে ওর কিন্তু অন্য আলাদা কোনো ফোন নেই, যে সিম এক নাম্বারে আছে, হোয়াটসঅ্যাপটা অনেকের আছে না ফোনে, যে নাম্বার একটা ফোনে আছে আর হোয়াটসঅ্যাপ ওই সিমেরই নাম্বার অন্য ফোনে আছে, কিন্তু ওর একটাই ফোন, সায়নীর একটাই ফোন। ও ফোন করছে যখন সেই সময় সুইচ অফ বলছে, আর ও কিন্তু র্যান্ডামলি ফটো পাঠিয়েছে, মিনিমাম 6 থেকে 7খানা ওরকম ফটো পাঠিয়েছে।
তো ও তো সঙ্গে সঙ্গে কিছু বুঝতে পারছে না। ও যেটুকুনি বাজার করার দরকার সেটুকুনি বাজার করে এসে ও দেখছে যে বাইরে তালা যেমন ও মেরে গেছিলো তেমনই তালা মারা অবস্থায় রয়েছে। ও তালা খুলে এবার জিজ্ঞাসা করছে, কিরে সায়নী তুই কি ঘুমাসনি? ও বলছে এটা, যে বেডরুমে ঢুকেছে তখন দেখছি সায়নী একই রকমভাবে ঘুমাচ্ছে। হ্যাঁ, সায়নী নাকি ওরকমভাবে ঘুমাচ্ছে। এবার তখন ও বললো যে তুই ছুরি কাচি এগুলো ফটো কেন পাঠিয়েছিস, ডেকে বলেছে। তখন সায়নী বলছে, তোকে বললাম না আমি যে তুই আমাকে ডাকিস না, আমার ঘুম ভেঙে গেলে আমার মাথাটা যন্ত্রণা করছে, তুই আমাকে ডাকছিস কেন? বলছে তুই এগুলো কেন হচ্ছে পাঠিয়েছিস। ও দেখাতে যাবে, ও আমাকে সেটা বলছে রাহুল যে বনিদি আমি ওকে দেখাতে যাব না, আমার হোয়াটসঅ্যাপ আপডেট নিয়ে নিয়েছে, আমার হোয়াটসঅ্যাপ আপডেট নিয়ে নিয়েছে, সেই মুহূর্তে আপডেট নিয়েছে, আমি আপডেটের কিচ্ছু করিনি, আপডেট নিয়ে নিয়েছে। এবার যখন আমি দেখাচ্ছি ওকে তখন দেখছি ও আমাকে মানে ওই আপডেট নেওয়ার পরে কি হয়, কোনো ফটো ভিডিও কি ডিলিট হয়ে যায় তেমনভাবে, কিন্তু ফটো ভিডিও হচ্ছে মানে ভিডিও পাঠায়নি, ফটো নেই। মানে আমি ওখানে বোকা সেজে গেলাম বনিদি রীতিমতন। তো ওই নিয়ে ওদের মধ্যে একটা বিস্তার ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা এত মানে বড় ঝামেলা হয়ে গেল। তো ওটার জন্য সায়নী বলল যে আমার আর তোর সাথে ভালো লাগছে না, আমাকে একটু 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হচ্ছে ফ্রি কর, আমি নিচের ঘরে কাকিমার কাছ থেকে গিয়ে ঘুরে আসছি, নিচের ফ্ল্যাটে যে কাকিমারা রয়েছে। তো তখন রাহুলও বলছে আমি কি মিথ্যা কথা বলেছি, তুই পাঠাচ্ছিস আমাকে, এদিকে হচ্ছে তুই বলছিস তুই পাঠাচ্ছিস না, তুই ঘুমাচ্ছিস, তুই যা, তুই গিয়ে তুই একটু মাথাটাও ঠিক করে আয়, আমার মনে হচ্ছে তুই ঘুমের ঘোরে আর হচ্ছে জ্বরের ঘোরে তুই করেছিস, ওরকম ফটো পাঠিয়েছিস, তুই আমার সাথে মজা করছিস, আমি তো বুঝতে পারছি না যে তুই এই মজাগুলো কেন করছিস, যেটা হয় আর কি। তো ও বললো যে ঠিক আছে আমি নিচের ঘরে কাকিমার কাছে যাচ্ছি, ও কিন্তু তখনও বিছানায় শুয়ে রয়েছে। এবার ও ফোন করেছে নিচের ঘরে কাকিমাকে, ফোন করে বলছে আন্টি আমি এরকম যাচ্ছি, তখন তো সন্ধেবেলার কথা বলছি আমি, বিকালবেলা ও গেছিলো বাজারে আর সন্ধেবেলা হয়ে গেছে। তো আন্টি বলছে কি হয়েছে, তোর কি জ্বর নেমেছে, কারণ ওরাও জেনে গেছে না ও জ্বর এসেছে। তো তখন ও আন্টিকে বলছে যে আমি একটু তোমার ঘরে যাব। তো আন্টি বলছে আয়, সন্ধেবেলায় আমরা একটুখানি চাও করেছি, তাহলে তুই আর রাহুল এসেও একটু খেয়ে যা। তো তখন রাহুল বলছে যে ঠিক আছে আমি একটু স্নান করে নিই, আমি স্নান করে তারপরে হচ্ছে নামছি, তারপরে ওকে নিয়ে একেবারে চলে আসবো, ও এখন চলে যাক, আমি তারপরে ওকে নিয়ে তারপরে আবার ওপরে উঠবো, আমি একটু স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, এমনিতেই ওর মাথাটা গেছে গরম হয়ে ছেলের। ভালো কথা। এরপরে ও যখন বিছানা থেকে উঠছে সেই সময় ও সাদা রঙের একটা টপ পরেছিল। ও যখন ওয়াশরুমের দিকে যেতে গেছে, সায়নী ওয়াশরুম হয়ে তারপরে নিচে যাবে, ও যখন ওয়াশরুমে যেতে গেছে তখন ও দেখছে যে ওই যেমন হয় না যে ব্লেড বা কোনো রকম ধারালো কোনো কিছু দিয়ে একদম সোজাসুজি কেটে দিলে একটু চুইয়ে চুইয়ে দিয়ে রক্ত বেরোয় না, ওই বারবার করে কেউ ব্লেড দিয়ে খ্যাচ খ্যাচ করে কাটলে খুব যে বেশি রক্ত বেরোয় সেটা না, কিন্তু একটা ছোপ ছোপ একটা রক্ত কিন্তু বেরোয়। তো পিঠের এমন একটা জায়গাতে কাটা যে তুমি নিজে থেকে দেখবে পিঠের এমন কিছু কিছু জায়গা আছে যেটা আমাদের 2 হাতের মধ্যে কোনো হাতই পৌঁছাবে না, আর যদি আমি কাটিও সেটা সোজাসুজি কখনো কাটবে না। তো রাহুল বলছে যে তোর পিঠে কিসের দাগ লেগে আছে দেখি তো একটুখানি। তো তখন জামাটা যেই সরিয়েছে সেই সময় দেখছে যে কোনো ব্লেড বা ব্লেড জাতীয় কোনো জিনিস দিয়ে যদি সোজাসুজি এরকম চিড়ে দেওয়া যায় না, ওই চিড়া জিনিসটা দেখা যাচ্ছে, আর ওখান দিয়ে না রক্ত বেরোচ্ছে, যেটা ছাপ পড়েছে ওখানে গল গল করে রক্ত বেরোচ্ছে না। এবার বলছে তুই এটা কাটলি কী করে, ওর হাতে নখও নেই। বলছে তুই এটা কাটলি কী করে, বলছে আমি এটা কোথা থেকে কাটবো, আর আদৌ কিছু হয়েছে কিনা, মানে ওর সেটাতেও শান নেই, যে ওর কেটে গেছে, ওর জ্বলছে সেটাও ও ফিল করতে পারছে না। তো সেখানে নিয়েও একটা ঝামেলা হয়ে ও নিচে চলে গেল। তখন সম্ভবত বাজে হচ্ছে 8টা 20-25, ওদের মধ্যে ঝামেলা বলো এত কিছু হয়ে গেল, 8টা 20-25 বাজে। সেই সময় ও নিচে চলে গেল সায়নী যাবার পরে এবার ও স্নানে ঢুকলো রাহুল। এবার মেন জিনিসটা শোনো, রাহুল বলছে যে আমি জানি পুরো ফ্ল্যাট ফাঁকা, আমি ছাড়া কেউ নেই ফ্ল্যাটে। আমি এবার ওয়াশরুমে ঢুকলাম, ওয়াশরুমে ঢুকে আমি স্নান করছি, স্নান করতে করতে আমার হঠাৎ মনে হলো যে আগের দিন রাত্রেবেলা আমি যে জিনিসটা ফিল করেছি যে কেউ একজন গেল আসলো, কেউ হাঁটা চলা করছে, সেম জিনিসটা আমি ফিল করতে পারছি যে আমাদের ফ্ল্যাটে কেউ এবার দৌড়াচ্ছে, মানে হাঁটতে হাঁটতে এবার দৌড়াচ্ছে রীতিমতন।
আর একটা জিনিস হচ্ছে বনিদি, সেটা হচ্ছে যে আমি ওয়াশরুমের মধ্যে রয়েছি, আমার ওয়াশরুমের গেটের সামনে বারবার সে দৌড়ে আসছে আবার চলে যাচ্ছে, দৌড়ে আসছে চলে যাচ্ছে। আমি ভাবলাম যে সায়নী এসেছে, কোনো কিছু হয়তো ভুলে গেছে, ও ফোন নিয়ে আসতে ভুলে গেছে, নিয়ে যেতে ভুলে গেছে, ও ফোন নিতে এসেছে। তো রাহুল দরজাটা খুলে বলছে, দরজা থেকেই বলছে, খোলেনি দরজাটা তখনও, বলছে যে সায়নী এসেছিস, সায়নী এসেছিস, কোনো উত্তর নেই। এবারে কিছুক্ষণ বাদে ও আবার স্নান করছে, করতে করতে জিনিসটা আরও বেড়ে গেল। মানে এবার ওদের বেডরুমে যথারীতি ওই একটা আওয়াজ হচ্ছে, মানে সব কিছু নেড়ে ঘেটে দেখার যে ব্যাপারটা হয় সেটা আওয়াজ হচ্ছে, ঘুরে বেড়ানোর আওয়াজ হচ্ছে, মানে ও বুঝতে পারছে। আর এইগুলো কিন্তু খুব সেকেন্ডের ঘটনা আমি বলছি, মানে একদম হয়ে যাচ্ছে এরকম না, মানে যখনই ও ফিল করছে তখনই কিছু সেকেন্ডের জন্য আবার অফ হচ্ছে, আবার হচ্ছে, কিন্তু হচ্ছে জিনিসটা। এবার ওর খুব অস্বস্তিতে না ও বাথরুমের দরজাটা খুলেছে, বাথরুমের দরজাটা খুলে আবার চিৎকার করে বলছে, শাইনি তুই কি এসেছিস? ও দেখছে সারা ঘর বন্ধ। ও আবার কিছুক্ষণ পরে এটাই ভাবছে, মানে দরজা খুলে এটাই ভাবছে ওর সাথে কিছুক্ষণ আগে ঝামেলা হলো, তার জন্য হয়তো আমার সাথে কথা বলছে না। এবার যখন ও দরজাটা বন্ধ করেছে, ওই বন্ধ করা কিছু সেকেন্ডের ঘটনা বলছি, দরজাটা বন্ধও করেছে আর বাথরুমের লাইটটা দুপ করে বন্ধ হয়ে গেছে। এখানে 3 থেকে 4 সেকেন্ডের কথা বলছি, এই সিচুয়েশনটা বুঝবে। দরজাটা ও বন্ধ করলো, লাইট অফ হয়ে গেল, আর রাহুল ফিল করলো ওকে কিছু সেকেন্ডের জন্য কেউ একজন ঠিক এই বুকের এই পাশটা ধরে না এরকমভাবে চেপে ধরেছে। আচ্ছা, আমরা দেখবে অন্ধকারের মধ্যে যদি আমাদের গায়ে হাত পায়ে কিছু একটা ঠেকা লেগে যায়, আমরা দেখবে গাটা এরকমভাবে একটা ঝাড়ি মারি না, ও সঙ্গে সঙ্গে একটা ঝাড়ি মেরে উঠলো, লাইট চলে এলো। এটা কিছু সেকেন্ডের ঘটনা, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে ঘটনা। ওনা তাড়াতাড়ি করে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের ভেতরে যখন হচ্ছে ঢুকেছে, সেই সময়ে ও জামা কাপড় যেটুকুনি পরার দরকার সেইটুকুনি ও যে পরবে, ও একদম পুরো শিওর যে সায়নী এসেছে, ওই লাইটটাও বন্ধ ওই করেছে, কিন্তু ও আমার সাথে হয়তো কথা বলছে না। ঘরে দেখে কেউ নেই, ওনা ঘড়ি টড়ি কিছু দেখেনি, ও যথারীতি নিচে চলে গেছে। এবার যখন নিচে গেছে তখন নিচের ঘরে আন্টি বলছে, তুমি কি মানুষ? ওনা ভ্যাবাচাকা খেয়ে বলছে, কেন কি হলো আন্টি? বলছে আমি আমার ছেলেকে দিয়ে, মানে ওই আন্টির ছেলে ছিল, বলছে আমি আমার ছেলেকে দিয়ে তোমাকে ডাকতে পাঠিয়েছি, আমার ছেলে তোমাকে ডেকে যাচ্ছে, তোমাকে ফোন করেই যাচ্ছি, তুমি কি শুনতে পাও না? বলছে কেন, কি হয়েছে? বলছে একটা মানুষের স্নান করতে কতক্ষণ লাগে? ওই যে বললাম না যে 8:20 বা 25 ওয়াশরুমে ঢুকেছে, ও তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছে যে 10:15 বাজে। বাপরে বাপ। এবং পাশে দেখতে পাচ্ছে যে তোমার সায়নী শুয়ে রয়েছে। কেন শুয়ে রয়েছে? তার কিছুক্ষণ আগে সায়নীকে খেতে দিয়েছে চাউমিন, সায়নী বলছে আমি খাবো না, আমার ভালো লাগছে না, একবার শুধু মুখে দিয়েছে যে খাবো না বলেও যে তোর পেট খালি থাকবে, এতগুলো হচ্ছে ওষুধ খাচ্ছিস তুই, মা কাকিমারা যেমন হয় আর কি, যে তুই অন্য কিছু খাবি না, এটা খাবি। ও শুধু চাউমিনটা খেয়েছে, ও গল গল করে নাকি রক্ত হচ্ছে, বমি করতে শুরু করেছে। এটার জন্য ও মানে ওই আন্টি বলছে তাড়াতাড়ি যা, গিয়ে ওপরে দাদাকে ডেকে নিয়ে আয়। আর ও নাকি স্নান করছিল, ও শুনতে পায়নি, কলিং বেল দিয়েছে, ও নাকি শুনতে পায়নি, ডেকেছে শুনতে পায়নি, ফোন করেছে, ফোন হচ্ছে সাইলেন্ট হয়ে যাচ্ছে। যে বলছি না ওদের ফোন সাইলেন্ট হয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে তো হচ্ছে ও নিজের কথা কি বলবে, ও কিন্তু ওর নিজের কথাটা বললোই না, ওকে বললো আন্টি তুমি তাড়াতাড়ি হচ্ছে হসপিটালে নিয়ে যাও। তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হলো ওকে, সায়নীকে। তো হসপিটাল থেকে ওকে বললো যে তোমাকে তো ভর্তি করতে হবে, কিন্তু সায়নী বলছে না আমি ভর্তি হব না। সায়নী নিজের জোরে ও সেদিনকে ভর্তি না হয়ে ও চলে আসলো। এবার যখন ও চলে আসলো ফ্ল্যাটে, সেই সময় আবার হচ্ছে তোমার রাহুল ওর অফিসে বলল যে আজকেও আমার সমস্যা রয়েছে, তো আজকে আমি করতেই পারবো না কাজ। তো যথারীতি এবার সায়নীর পাশে ও শুলো। এবার যখন ও সায়নীর পাশে শুয়েছে, খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা ওরা দুজনের সাথে কথা বলছে যে আমাদের মধ্যে কেন ঝামেলা হচ্ছে, এটা ওটা। তখন হচ্ছে সায়নীকেও বলেনি যে আমার সাথে রাত্রেবেলা না, মানে কিছুক্ষণ আগে না এটা হয়েছে, আমি সত্যিই হচ্ছে 1 ঘন্টা ধরে স্নান করিনি বা 2.5 ঘন্টা ধরে আমি স্নান করিনি।
কিন্তু সেই জায়গায় ও বললো না যে ঠিক আছে আমি তোকে পরে বলবো। এই পরে বলবো বলে আর তো বলা হলো না, ওরা 1-1.5 ঘন্টা গল্প করলো, শরীর খারাপ কিন্তু তারপরে ওরা গল্প করলে একটু নিজেদের টাইম হচ্ছে দিল। ঠিক 3:30 কি 3:40 বাজে, সেই সময় রাহুলের একটা অস্বস্তিকর হয়। দেখবে যে তুমি যখন শুয়ে থাকবে, তুমি যতই অঘরে ঘুমাও না কেন, তোমার মুখের সামনে যদি কেউ তোমাকে দেখে তুমি ফিল করতে পারবে, তুমি যতই ঘুমের মধ্যে থাকো না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল ফিল করলো যে ও মানে ওর দিকে কেউ একটা তাকিয়ে আছে বা কিছু একটা হচ্ছে। রাহুল চোখটা খুললো, ও দেখতে পাচ্ছে যে সায়নী পুরো চুলগুলো হচ্ছে খুলে রাহুলের দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে একটা ছেলে 3:30 সময় কি করবে? স্বাভাবিক, ভয় পেয়ে যাবে। ওনা যথারীতি কোনো কিছু আর ভাবেনি, ওকে এক ধাক্কা মেরে দিয়েছে এবং সায়নী ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, মানে একটা মানুষকে ধাক্কা দিয়ে দিলে তো তারপর সে তাকিয়ে থাকবে কোনো কিছু, ওকে এক ধাক্কা মারলো, সায়নী হচ্ছে শোয়ার মতন, মানে যেরকমভাবে শুয়ে পড়া যায় আর কি ওরকমভাবে শুলো। সায়নী ওরকমভাবে শুয়ে পড়লো। ও ভয়ের চোটে ভাবলে কি হচ্ছে আমার সাথে এটা। ও অত রাত্রেবেলা হচ্ছে কাকিমাদের ফোন করেছে, ওই 3:30 সময়, ওই 3:30 সময় ফোন করেছে। রাহুল ওর মাকে ফোন করে বলছে মা আমার সাথে না কিছু একটা বাজে জিনিস ঘটনা ঘটছে। তো তখন রাহুলের মা অ্যাকচুয়ালি আমাকে চেনে, ওকে। আচ্ছা, তো রাহুলের মা বলল, তখনও রাহুলের মা অত কিছু হচ্ছে বলেনি, আন্টি আমাকে কিছু বলেনি। আন্টি বলছে যে ঠিক আছে কি কি হয়েছে আমাকে বল, এগুলো সব বললো। তো আন্টি বললো যে ঠিক আছে দাঁড়া আমরা যাচ্ছি। তো তারপরে টিকিট কেটে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে দুই মা মানে সায়নীর মা এবং রাহুলের হচ্ছে মা দুজন মিলে বিশাখাপত্তনমে হচ্ছে চলে গেল। এবার যখন দুজন বিশাখাপত্তনমে চলে গেল সেই সময় রাহুল একটু নিঃশ্বাস ফেললো যে যাক 2 মা চলে এসেছে, এবার আমার একটু শান্তি। কারণ ওর অফিস থেকেও তো সমস্যা দিচ্ছে ওকে যে তুমি লগ ইন করছো না ঠিক মতন, তুমি হচ্ছে ডিউটি কমপ্লিট করছো না, চাকরি চলে যাবে তার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2 মায়ের মধ্যে এবার কি শুরু হলো, যারা ছোটোবেলা থেকে মানে এত ভালো বান্ধবী যাদের মধ্যে, এদের দুজনের মধ্যে এবার ঝামেলা শুরু হচ্ছে। 2 মায়ের মধ্যে এক মা বলছে আমি আজকে এই রান্নাটা করবো, ওই মা বলছে আজকে আমি এই রান্নাটা করবো, এটা নিয়ে ঝামেলা হচ্ছে। 2 মা সেম জিনিস, যে ওরাও যদি ঘুমাচ্ছে তো ঘুমিয়েই থাকছে, সন্ধেবেলাতেও ঘুমাচ্ছে। আর এদিকে কি হলো যে অফিসে যাবেই সায়নী, মানে ওর অত শরীর খারাপ, এর মধ্যেও কিন্তু বলে রাখি যে ওর জ্বর কিন্তু কমছে না, আসছে যাচ্ছে এরকম, আর যখন আসছে তো প্রচণ্ড পরিমাণে আসছে। 3খানা ডক্টর চেঞ্জ করা হলো, কিচ্ছু হলো না। এরপরে ওই সায়নীর মা রাহুলের মাকে বলছে যে দিদি ছিল না বনিকে একটা হচ্ছে তাহলে কল করো, যখন ডক্টরও হচ্ছে না একবার মেয়েটাকে যদি ঝাড়িয়ে টাড়িয়ে হচ্ছে দেওয়া যায়। তখন বলছে হ্যাঁ দাঁড়া আমি ফোন করবো, এটা আমি ভাবছিলাম যে আমাদের এই বাড়ির মধ্যে কি সমস্যা হচ্ছে, হয়তো এই ফ্ল্যাটটা ঠিক নয়, যেটা হয় আর কি মায়েরা বলে। তো ওদের আরও বেশি সন্দেহ হয় কি যে 2 মা যা রান্নাই করছে না কেন সেই রান্নাগুলো ঠিক মতন হচ্ছে না। দ্বিতীয়ত রান্নাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে রাখলেও রান্না নষ্ট হয়ে যাচ্ছে, যদিও সেটা গরমকাল ছিল বাট তাও রান্না নষ্ট হয়ে যাচ্ছে। মায়েদের মন তো কিছু বোঝা যায় যে আমরা তো এত ঘুমানোর মানুষ না, আমরা তো এখানে ঘুমাতে আসিনি, আমাদের ছেলে মেয়েকে দেখভাল করার জন্য এসেছি, ঘুমানোর জন্য তো আসিনি। তো 2 মায় বুঝতে পারছে। এবার যখন আমাকে ফোন করতে যাবে যে মুহূর্তে, সেই মুহূর্তে ওপাশ থেকে একটা কল এলো। কি কল এলো যে এদিকে হচ্ছে রাহুলের বাবার শরীর খারাপ হঠাৎ করে। এইদিকে 2 মা ওদের কাছে গেছে আর 2 বাবা একই বাড়িতে রয়েছে, কারণ বললাম ওদের ফ্যামিলি খুব ছোট, 2 বাবার মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওরা 2 বাবা একসাথে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য একই বাড়িতে হচ্ছে রয়েছে। চলো 7 দিনেরই তো ব্যাপার, 6-7 দিনের ব্যাপার। তো শরীর খারাপ হয়ে গেল বাবার। সেই শরীর খারাপের কথা শুনে এত এমার্জেন্সি হয়ে গেছে, 2 মাস টিকিট পাচ্ছে না আসার জন্য, তারপরেও ওরা কষ্ট করে হচ্ছে এসেছে কলকাতাতে। এবার কষ্ট করে আসার পরে তারপরে বাবাকে একটু ধাতস্থ করার পরে আমার কাছে এসেছে। এবার এসে আমাকে পুরো ঘটনাটা যা যা হয়েছে সেটা বলল। আমি বললাম যে ঠিক আছে বুঝছি। আমাকে বলল যে এটাতে গণনা করে কিছু হবে না বনি, তোমাকে আসনে বসতে হবে, কারণ মেয়ের অবস্থা খুব খারাপ। আমি বললাম বেশ।
আমাকে বললো, আর ওরা আমার অনেক পুরনো ক্লায়েন্ট, তো ওরা জানে যে যদি কেউ দূরে থাকে, কেউ আসতে পারছে না, তাদের কি কি জিনিস নিয়ে আসা দরকার আমার কাছে, তাহলে আমি দেখে বলে দিতে পারবো, বা আসনে বসলে কি বলতে পারবো না পারবো। তো আমাকে বললো যে আমি 2 ছেলে মেয়েরই ওদের জামা কাপড় নিয়ে এসেছে, যা যা তোমার লাগবে সেগুলো আমি নিয়ে এসেছি। তো আমি সেগুলো নিলাম। আমি বললাম বেশ, আমাকে একটু 6 থেকে 7 দিন টাইম দাও। বললো আমাদের 6 থেকে 7 দিনও টাইম নেই। বললাম আমাকে একটু দেখার জন্য তো টাইম দাও। এবার কিছু মানুষ না এরকম একটা কথা বলে রাখি, কিছু মানুষ ভাবে যে আজকেই আমি গেছি, আজকেই আমারটা দেখে দিতে হবে, আজকেই আমার সমস্যার সমাধান হবে। তুমি এত বছরের এত মাসের জিনিস নিয়ে আসছো, এত তাড়াতাড়ি তো সম্ভব না। আমি তো ম্যাজিক জানি না যে আমি একটা তুড়ি মারলাম ব্যাস কাজ হয়ে গেল, এরকম কিছু হয় না, ম্যাজিক হয় না। তো সেখানে দাঁড়িয়ে যেদিনকে আমি আসনে বসলাম, আসনে বসার পরে আমি যা বুঝতে পারলাম তাতে করে এবার আমি ওই 2 বাবা 2 মা দুজনকেই মানে 4 জনকেই বললাম আপনারা আসুন চেম্বারে, কারণ আমি সবার সাথে কথা বলবো, এবং রাহুল আর সায়নীকেও ভিডিও কলে কিংবা কলে রাখুন, আমার কিছু প্রশ্ন করার আছে। তো ওরা এলো, আসার পর আমি একদম ওদের সোজাসুজি প্রশ্ন করি রাহুল আর সায়নীকে, যে তোমাদের বাড়িতে কোনো মাছ বা পাখি আনা আছে যেটা তোমরা কেনোনি, যেটা তোমাদের কেউ দিয়েছে? তো ওরা বলছে যে হ্যাঁ আমাদের তো অ্যাকোয়ারিয়াম রয়েছে। আমি বললাম সেই মাছ কে দিয়েছে? বলছে আছে, আমাদের একজন চেনা পরিচিতর মতো দিয়েছে। আমি বললাম তোমার ওপরে কাটান করা রয়েছে যে তোমাদের রিলেশনশিপ, মানে মুদ্রা কথা যে রাহুল আর সায়নীর মধ্যে বিচ্ছেদ করা হয়েছে এবং এদের ওপরে চালান করা হয়েছে, প্রেত চালন করা হয়েছে। প্রেত চালন করার কারণই যে রাহুলকে পুরোপুরি করে দেওয়া। কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা জিনিস, যে পুরো জিনিসটাই শরীর খারাপ হচ্ছে কিন্তু সায়নীর, কিন্তু মরবে রাহুল, এরকম একটা ব্যাপার করা আছে। আমি বললাম যে এই যে কাজটা করেছে সেটা একজন মহিলা করেছেন, এবং এই কাজটি যে করেছে তাকে তোমরা যে আরোই চিনতে পারবে, তার আঙুলের সংখ্যা বেশি, আঙুলের সংখ্যা তার বেশি। আমাদের তো 5টা আঙুল হয়, যে করেছে তার আঙুলের সংখ্যা বেশি হবে। আর দ্বিতীয়ত এই মাছগুলোর ওপরে ক্রিয়া করেই তোমার বাড়িতে পাঠানো হয়েছে, আমাকে সব কিছু জিনিস তোমাদেরকে বলতে হবে। তখন তারা আমাকে বলে যে হ্যাঁ কিন্তু তুমি যে আঙুলের কথা বলছো সেই আঙুলের সম্পর্কে আমাদের এখন তো কিছু মনে পড়ছে না, তবে মাছ তো আমার বস দিয়েছে আমাকে। আমাদের যেদিনকে ওই বাড়িতে আমরা পার্টি করলাম সেই সময় মাছ দিয়েছিল, একটা ফুলের তোড়া দিয়েছিল এবং অনেক পারফিউম দিয়েছিল, তারপরে স্কিন কেয়ারের অনেক জিনিস দিয়েছিল, এগুলো দিয়েছিল। বললো উনি তো দিয়েছেন। আমি বললাম বেশ, আরও কিছু যদি জানার থাকে তা মানে তোমাদের মনে পড়ে আমাকে একটু কল করে বলবে, আমি যা যা কাজ করে দেওয়ার সেগুলো কাজ করে দিয়ে যাতে তোমরা ওখান থেকে এখানে আসতে পারো, আমি সেই কাজটুকুনি করে দিচ্ছি। আমি কিন্তু পুরোপুরি কাজ করে দিচ্ছি না, আমার এখানে বসে ওখানে কাজ করাটা সম্ভব নয়। আমি তোমাদের ওখান থেকে বার করে নিয়ে আসছি, কারণ তোমার যা শরীরের অবস্থা তাতে করে তুমি ওই ফ্ল্যাট থেকে বেরোতেও পারবে না। আমি যেটুকুনি কাজ করে দিচ্ছি অন্তত তুমি আমার সামনে বসবে, এরকম কাজ আমি তোমাকে করে দিচ্ছি। তো আমি সেই বলে ওদের মায়েদের হাতে জিনিস পাঠিয়ে দিলাম। ওদের মায়েরা বলে আমরা নেব না, তুমি কুরিয়ার করে পাঠিয়ে দাও। তো আমি কুরিয়ার করে পাঠিয়ে দিলাম। ওরা ওই জায়গা থেকে প্রচুর কষ্ট করে, অনেকবার সমস্যা, মানে টিকিট ক্যান্সেল হয়ে যেতে, টিকিট পাবেই তো না, ক্যান্সেল তো অনেক দূরের কথা, তাও সেমভাবে ওরা খুব কষ্ট করে এলো। আসার পরে আমাকে বলছে যে বনিদি তুমি শিওর যে যার আঙুলের সংখ্যা বেশি সেই এটা করেছে? আমি বললাম তোমার আর রাহুলের মধ্যে বিচ্ছেদ করার জন্য তো এই কাজটা করা রয়েছে, রাহুলকে তিলে তিলে মেরে ফেলার জন্য, এবং তোমার হাত দিয়েই রাহুলের একটা মারের ব্যাপার রয়েছে। এগুলো তো মুখের কথা না, আর এটা রাগ জেদের থেকে আসবে। তোমার বাড়ি চাই যে তুমি রাহুলের সাথে থাকো, রাহুলের বাড়ি চাই যে তুমি ওর সাথে থাকো, তোমাদের তো ফ্যামিলির মধ্যে কোনো কিছু নেই, তাহলে এটা যে ঘটিয়েছে সে বাইরের কেউ ঘটিয়েছে। তখন আমাকে বলছে যে বনিদি তুমি যার কথা বলছো সে আমার বসের মা। মা? হ্যাঁ। যখন সায়নী
নতুন জব জয়েন করে সেই সময়ে একদিন কি হয়েছিল যে বসের মায়ের ডক্টর দেখানোর জন্য বসের মা এসেছিল অফিসে, যে বসের যখন ডিউটি কমপ্লিট হয়ে যাবে ওনার মাকে উনি নিয়ে ডক্টরের কাছে চলে যাবে, তার জন্য রেস্ট রুমে ওনার মা বসেছিলেন। আর সেই সময়তেই সায়নী কিছু একটা করতে ওখানে গেছিল। তখন সায়নীর সাথে পরিচয় হয় হচ্ছে ওই আন্টির, মানে বসের মায়ের পরিচয় হয়। তখন থেকে না বসের মা সায়নীকে পছন্দ করে, মানে যেটা হয় আর কি, এক কথা দু কথা, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, তুমি খুব মিষ্টি, তোমার বাড়ি কোথায়? ও তখন বলেছে কলকাতা। বলছে বাবা কলকাতা থেকে এখানে তুমি একা একা রয়েছে, তোমার যখনই অসুবিধা হবে তুমি মনে করবে আমি তোমার মা, তোমার এক মা ওখানে রয়েছে। তো সাধারণত কি আমরা এটাই ভাববো না যে মায়ের মতন আমাকে যে টেক কেয়ার করছে সে আমাকে খুব ভালোর জন্যই কিছু। তো একদিন কি হয় যে ওই আন্টি ওকে বলে যে তুই আমার বাড়িতে আসবি, তো যেদিনকে ছুটি থাকবে, তো সেই দিনকে ও অনেক বলেছে যে আমি যাব না, কারণ এটা একটা বাজেও ব্যাপার যে বসের বাড়িতে হচ্ছে যাচ্ছে, যদি অফিসের কেউ জানতে পারে এটা একটা ব্যাপার হয়। কিন্তু ওই আন্টি না একবার ফোন নাম্বার পেয়ে গেছে সায়নীকে ফোন করতেই থাক, কিরে খেয়েছিস, কি হলো তোর, শিফট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি আমার ছেলেকে বলছি, এরকম একটা ব্যাপার। ওর এদিকে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আন্টি ওকে ফোন করে করে বলছে। তো একদিন ও গেল ওরকম, মানে এত ধরেছে যে ও গেছে। তো যখন ওকে খাবার বেড়ে দিচ্ছে সেই সময় ও খেয়াল করেছে যে ওই আন্টির 6টা আঙুল। তো তখন বলছে হ্যাঁ, তখন বলছে আন্টি তোমার 6টা আঙুল? তো তখন আন্টি বলছে আমার 6টা আঙুল না, আমার 7টা আঙুল, মানে এখান দিয়েও একটা আঙুল গজিয়েছে, এখান দিয়েও একটা আঙুল, মানে জমজ। আমরা সাধারণত 6টা আঙুল দেখি, কিন্তু ওই ভদ্রমহিলা 7খানা আঙুল, এই আঙুল দিয়েও একটা আঙুল গজানো, এই আঙুল দিয়েও একটা আঙুল গজানো। তখন ও সায়নী আমাকে বলছে যে মানে এই আঙুলের সংখ্যা যদি তুমি বলে থাকো বনিদি, তাহলে তো এটা আমার চেনা শোনার মধ্যে বসের মায়ের। তখন আমি বললাম বসের মায়ের সাথে তোর সম্পর্ক কেমন এখন, মানে তোর সাথে তার সম্পর্ক কেমন? তখন বলছে খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে। আমি বললাম কী হয়েছে? বলছে যেদিনকে উনি আমাকে বাড়িতে ডেকেছিলেন সেদিনকে আমাকে উনি ইনডিরেক্টলি বললেন যে ওনার আমাকে পছন্দ, ওনার হয়তো ইচ্ছা ছিল আমাকে ওনার মানে বৌমা বানানোর একটা ব্যাপার বা কোনো কিছু এরকম, কিন্তু আমি সেদিনকে বলে দিই যে আমার বাড়ির কাছেই আমার এরকম একজন রয়েছে যার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার কথা। তখন বলছে যে ঠিক আছে, এই সেই কথা বলেও তখন বলছে তোর সারা জীবনের ব্যাপার ভেবে দেখ, যার সব কিছু রয়েছে এরকম, মানে যেটা হয় আর কি। তো তখন ওর আর ভালো লাগেনি ওই কথাগুলো শুনে, ও চলে এসেছে। ও চলে আসার পরে আর তেমন ওই আন্টির সাথে ওর কথাই হয়নি। ও তো তারপরে বিয়ের জন্য চলে আসলো এখানে। তো ওর বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন আন্টিকেও কল করেছিল, যখন হচ্ছে ওই সবাইকে ডেকেছিল না, সেই সময় ও ভাবে যে আন্টিকেও তাহলে আমি ডাকবো, তাহলে রাহুলকেও আন্টি দেখে নেবে। তো সেই সময় আন্টিকে যখন কল করা হয়, প্রত্যেকবার যখন আন্টি ওকে কল করতো বা ও কল করতো, সেই সময় আন্টির একটা কি মিষ্টি মধুর কথা। আর এইবারে যখন ও ফোন করলো বিয়ের পরে, তখন আন্টি বলছে হ্যাঁ বল। বলছে আন্টি এরকম হচ্ছে, আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, তুমি তো শুনেইছো যে বস দেখে দিয়েছে ফ্ল্যাটটা, তো আমরা শিফট করে যাব, তো আমাদের এরকম একটা পার্টি আছে, তো তুমি প্লিজ আসবে। ঠিক আছে রাখ, যদি আমার কাজ না থাকে তাহলে আমি হচ্ছে যাব, আর যদি শরীরটা ঠিক না থাকে তাহলে হচ্ছে আমি যাব না। তো ওর সেদিনকে না খুব বাজে লাগে যে হঠাৎ করে এরকম হচ্ছে বললো। তো ওই বস এসে বলে যদিও যে এই মাছ, এই এত কিছু মা পাঠিয়েছে, তো এটা আমাকে বলল। আমি বললাম ঠিক আছে। আমাকে বললো আমাদের না এখনও বিশ্বাস হচ্ছে না। আমি বললাম হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। তার কারণ আমি এটা আগেও বলি এবং এখনও বলছি, এবং হয়তো ভবিষ্যতেও যদি সেই ক্ষমতাটা আমার থাকে তাহলে আমি তখনও বলবো যে আমি ওরকমভাবে আমার কোনো ক্লায়েন্টকে বলি না যে তোমার বাড়ির লোক কি প্রবলেম করেছে তোমার সাথে বা বাইরের লোক, আমি ডিরেক্ট বলে দিই না। তার কারণ আমি যদি ওরকম বলে দিই না কোনো ক্লায়েন্টকে যে তোমার বাড়ির লোকের মধ্যেই করেছে, ওর মধ্যে থেকে বিশ্বাস উঠে যাবে, যে কোনো মানুষকেও বিশ্বাস করতে পারবে না। যেই ওর একটুখানি ভালো কিছু বলতে আসবে বা খারাপ কিছু বলবে না, তখনই সেই মানুষটা আর সেই মানুষগুলোকে বিশ্বাস করতে পারবে না, সব মানুষকেই সন্দেহের চোখে দেখবে। এর থেকে তো ভালো এটাই না যে একদম বলে দিচ্ছি আমি।
যে এই অক্ষরের মানুষ তোমার সাথে এটা করেছে বা ওটা হচ্ছে করেছে, তাহলে কি হবে, ও বুঝে যাবে, তাহলে শুধুমাত্র সেই মানুষের থেকেই ও সাবধান থাকবে। এবং এটা যে আমার শুধু মুখের কথা এরকম নয়, আমি কাজে করিয়ে দেব। মানে আমার ক্লায়েন্ট যে আমার মুখের কথাতে বিশ্বাস করবে এটা নয়, কাজ এটাকে বলে না। কাজ এটাকে বলে যে হচ্ছে আমি বলছি, তারপরে তোমার যদি মনে হয় যে আমি টেস্ট করব, তাহলে এমন কিছু জিনিস হচ্ছে বলে দেবো আমি বা করে দেব, সেটাতে সে সেই জিনিসটা যখন রিটার্ন পাবে বা কিছু একটা প্রবলেম হবে, তখন সে বুঝে যাবে, ইনস্ট্যান্ট বুঝে যাবে যে এর কথাই তো বনিদি বলেছিল, এরই তাহলে এই সমস্যাটা হচ্ছে। তো এই ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। আমি তখন বললাম যে আমি কাজ করে দিচ্ছি, আমি কাটিয়ে দিচ্ছি, তোমরা কি চাও। তো তখন রাহুল বলল যে আমি সত্যি সত্যি জানতে চাই যে এই আন্টি করেছে কি না। বললাম ঠিক আছে। ওদেরকে আমার যা যা কাজ করার ছিল, ওরা যেহেতু আমার কাছে চলে এসেছে, যেহেতু কাজ করার ছিল সেই সব কাজ করলাম, করে টোরে ওদেরকে আমি বললাম যে ওই ফ্ল্যাটটা তো তোমাদের, ফ্ল্যাটের তো কোনো সমস্যা নেই, কিন্তু রাহুল বলল আমার দরকারই নেই, আমি ছেড়ে দেবো। এটা মুখের কথা নয়, একটা জায়গায় গিয়ে সেই ফ্ল্যাট ভাড়া নিয়ে তারপরে আবার হচ্ছে তোমার 1-1.5 মাসের মধ্যে, 1.5 মাসও হয়নি, 1 মাসের মধ্যে ছেড়ে দেওয়া, ওটা মুখের কথা নয়, কারণ ওখানে অনেকটা টাকা ইনভেস্ট হয়ে গেছে অলরেডি। কিন্তু ওরা কোনো রিস্ক নেবে না, বললো যে তুমি শুধু আমাদের বুঝিয়ে দাও, আমরা ফ্ল্যাটও ছেড়ে দেবো। আর তখন সায়নী আস্তে আস্তে নিজে না একটুখানি ওর ঘোরটা কাটছে বলে, মানে ওর মনে পড়ছে, যখন আমি এখান থেকে কাজ করে ওকে পাঠালাম, ওটা একবার কাজ করলাম, দ্বিতীয়বার যখন চলে আসলো তখন ওকে আমি হচ্ছে ঝেড়ে দিলাম, তখন ওরও অনেক কিছু জিনিস কাজ করলাম। ও আস্তে আস্তে তারপরে মনে করতে পেরে কিন্তু আমাকে এই কথাগুলো ও বললো। তার আগে কিন্তু ও তেমন কোনো কথাই বলতে পারছিল না, মানে এই কথাগুলো যখন ভিডিও কল আমি জিজ্ঞাসা করেছিলাম, ওর মনে পড়ছিল না তেমনভাবে, মাথা কাজ করছে না। তো মানুষের ওপর যখন ক্রিয়া ঘটা হয়, তখন মানুষ মাথায় কাজ করে না যে কি বলবো আমি আর কি না বলবো। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে তোমরা যাও, এবারে কোনো অসুবিধা হবে না। তো কিছু মন্ত্র দিলাম আর কিছু জিনিস দিয়ে দিলাম। আমি বললাম এই মাছগুলোকে রোদে রাখতে হবে, মাছ মরবে না, কিন্তু মাছগুলো মরবে না। কিছু মন্ত্র দিলাম, এই মন্ত্রগুলো পাঠ করবে, যখন পাঠ করবে তার 4 থেকে 5 ঘন্টার মধ্যে বুঝতে পারবে, কিন্তু তোমার কিচ্ছু হয়নি, তুমি এইটুকুনি জেনে রাখবে। আর কিছু মানুষ আমি বলে রাখি তাদের, মানে কিছু মানুষের উদ্দেশ্যে, আমার কাছে যারাই আসে আমি তাদেরকে বলি আগে মনের থেকে ভয় সরাও, তারপরে জীবনে অনেক দূর বাঁচবে। মনে ভয়, কিছু মানুষ চাই আমি ভয় পাবো, কিছু মানুষ চাই যে আমি ভয় পাবো, কিন্তু ওই ভয়টাকে সরিয়ে তুমি যদি লাইফে এগিয়ে যাও না, কোনো তুকতাক বলো, কোনো ক্রিয়া বলো, কোনো প্রেত বলো, পুরোপুরি হাবি হতে পারবে না তোমার ওপরে, যদি তুমি মনে করো যে আমি ঠিক আছি। এইটা আমার কাছে কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদেরকে যা যা জিনিস দিলাম, ওরা এবার টেস্ট করার জন্য যখন সায়নী যাবে, অফিসেও যাবে, তার আগে ওই কাজটা আমি করতে বললাম। তো গিয়ে 2-3 দিন রেস্ট নিল, তারপরে অফিস জয়েন করলো। অফিস জয়েন করার পরে ও শুধুমাত্র ওরা ব্যাক করেছিল ওখানে এই জিনিসটার যা যা জিনিস আছে সেগুলো নিয়ে আসার জন্য। তো আমি যা বলেছিলাম সেগুলো করলো, রোদে হচ্ছে রেখে মাছগুলো যা যা আমি করতে বলেছিলাম সেগুলো করলো। করে আমি বললাম এই মাছগুলোকে জলে হচ্ছে তোমাকে দিয়ে দিতে হবে, কীভাবে দিতে হবে, কী না করে দিতে হবে সেগুলোও বলে দিলাম। এবারও ওই সমস্ত কাজ করে ক্রিয়া করে ও অফিসে গেছে। ঠিক বিকালবেলার দিকে ওর বস তাড়াহুড়ো হচ্ছে করছে, আর ওর টিমকে বলছে যে আমাকে যদি ফোনে না পাও তাহলে হচ্ছে মেসেজ করে রেখে দেবে, আমি হয়তো কালকেও হচ্ছে আসতে পারবো না। তো তখন গিয়ে সায়নী বলছে যে কেন স্যার আপনার কি হয়েছে। বলছে জানি না, সকালবেলাতেও মা ঠিকঠাক ছিল, এখন নাকি মায়ের হচ্ছে সারা গা নাকি জ্বলে পুড়ে যাচ্ছে, মায়ের নাকি জ্বর চলে এসেছে, মাকে নিয়ে আমাকে এক্ষুনি হচ্ছে যেতে হবে ডক্টরের কাছে। তো আমার সিরিয়াস লাগছে, মা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে মায়ের খুব অস্বস্তি, একটা পাগল পাগল ভাব লাগছে। তখন সায়নী ডিরেক্ট ফোন করেছে রাহুলকে ফোন করে সব কিছু বলেছে। ওরা আবার কনফারেন্স আমাকে বলছে যে বনিদি আমরা পুরোপুরি বুঝে গেলাম। তো ওরা তারপরে ওই মোটামুটি 10-12 দিন পরে কলকাতায় চলে আসে। তো সায়নী জবটা ছেড়েই দেয়, আর রাহুল চলে আসে। রাহুলকে বললো যে আমি এখানেই জব পেলে পাবো, নইলে আমি কিছু দিনের জন্য রেস্ট করি। তো রাহুল বললো কোনোই অসুবিধা নেই, তুই যদি আর জব নাও করিস তাতেও আমার অসুবিধা নেই, যদি করিস তাতেও আমার কোনো অসুবিধা নেই। তো এই পুরো ঘটনাটা ঘটলো, ওদের ঠিক হতে মিনিমাম টাইম লেগেছিলো 3 থেকে 3.5 মাস মতন লাগলো। এখন ওরা একদম ঠিকঠাক হচ্ছে রয়েছে। তো আজকের কেসটা এটা ছিল যে মানুষের মন যে কতটা
মানে কিছু না পেলে কতটা মানে বিষাক্ত হয়ে হয়ে যায়। যায় আর কাউকে বিশ্বাস করা যায় না না, আজকাল। ও তো মা ভেবে হচ্ছে। হ্যাঁ, মানে ভালোবেসেছিল যে হ্যাঁ এখানে কেউ নেই, মায়ের মতো একজন আছে। মানে তুমি বুঝতে পারছো, এই জিনিসগুলো শুনলে হয়তো অনেক মানুষের মনে হতে পারে হ্যাঁ এগুলো হয়েছে এর মধ্যে, মানে কতটা যারা ফেস করে না তারা বোঝেই যে লাইট অফ হয়ে গেছে। আমার তো সব থেকে ভয়ানক লেগেছিল যে ওকে যখন চাপটে ধরেছিল, হ্যাঁ। মানে ভাবো তুমি জানো যে তোমার বাড়িতে কেউ নেই, তুমি রান্না করছো, তোমার পাশ দিয়ে কেউ এসে হচ্ছে ঠান্ডা একটা ইয়ে দিয়ে, মানে বুঝতে পারছো কিন্তু কেউ নেই। তো এগুলো, আর যেখানে মানে নিজের বাড়ির মধ্যেও না, বাড়ি থেকে এত দূরে থাকে তারা। ছেলেটা তো রাহুল বলছে যে আমি মানে মাঝে মাঝে আমি এটা ভাবছি যে আমি কোথায় ফেসে গেলাম। সবাই তো এটা ভাবছে যে ফ্ল্যাটের দোষ, এক্স্যাক্টলি, ফ্ল্যাটের কোনো দোষ নেই। আমারও ঘটনাটা শুরু হওয়ার সময় মনে হয়েছিল যে হয়তো ওই জেনে বুঝেই ওর বস ওই ফ্ল্যাটটা দিয়েছে যাতে ফ্ল্যাটে কিছু আছে, তো সেখান থেকে সমস্যা। এবং আমার এইটুকুনি মনে হয় যে ওর বসও হয়তো কিছু জানতেন না, কারণ কি যদি বসেরও ওরকম চিন্তাধারা থাকতো তাহলে বসও কোনো না কোনো ভাবে, হ্যাঁ, কিন্তু পুরো জিনিসটাই ছিল বসের মায়ের দিক থেকে, মানে সত্যি মানে অদ্ভুত। মানে কিন্তু কেসটা যথেষ্ট, কি দুটো ছেলে মেয়ে ওখান থেকে যে বেরিয়ে এসেছে সেটাই অনেক। আর এই দুই মা যদি না যেত সাহস করে, তাহলে হয়তো হতোই না, মানে শেষই হয়ে যেত। মানে কি ওই ফ্ল্যাটটায় আছে না এখন আর নেই? না চলে এসেছে তো, মানে এখন কলকাতায় চলে এসেছে। হ্যাঁ ওই বললাম না 1 মাসের মধ্যে ওরা চলে এসেছে। না আমি ভাবলাম তারপর আবার গেছে অন্য না কোথাও। না একদম এখন এখানেই। আচ্ছা। আর এটা রিসেন্ট ঘটনা, এটা 1 বছর 2 বছর আগেকার ঘটনা না। আর আমি যে কোনো ঘটনা বলি না সেটা ওই ধরে নাও 6 মাস আগে বা 8 মাস আগে ঘটে যাওয়া এরকম ঘটনা বলি, মানে একদম সদ্য ঘটছে বা ঘটে গেছে এরকম ঘটনা বলি না। তার একটা কারণ আছে যে আমার মনে হয় যে কেস সলভ হয়ে গেছে, কিন্তু কোন জিনিস আবার কেমন ভাবে ফিরে আসতে পারে না, আমি যদি পুরো জিনিসটা মানে দেখে নিই যে এই সময়ের মধ্যে এই জিনিসটা ফিরে আসতে পারে, যখন দেখি যে ফিরে আসছে না তার মানে আমি বুঝে যে আমার কেস সলভ হয়ে গেছে, যে আমি কেস সলভ করে এসেই চলো বলতে শুরু করলাম, এটা করি না। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না। আশা করছি বনি আগামী দিনে আবারও আসবে পডকাস্টে ঘটনা শোনাতে। আর আপনারাও যদি আমাদের সাথে মানে আমাদের এখানে এসে ঘটনা শোনাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।